গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আজ তোমাদের সাহিত্য মেলা থেকে এক নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, দেখবে এই পৃথিবীতে মানুষের কত রকমের বন্ধুত্ব থাকে, তাই না? কত রকমের বন্ধুত্ব হয়। যে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, পশু পাখির সঙ্গে বন্ধুত্ব হয়, কিংবা মাছের সঙ্গে, বা গাছ গাছপালার সঙ্গে, বা কোনো জড়বস্তুর সঙ্গে বন্ধুত্ব হয়ে থাকে, তাই না? তোমরা দেখে থাকবে, বা তোমাদের নিজেদেরও থেকে থাকবে। মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব হওয়াটা স্বাভাবিক, তাই না? যে তোমাদেরও বন্ধু রয়েছে, তোমাদের ক্লাসমেট বলা যায়, আবার বেস্ট ফ্রেন্ড রয়েছে, তার ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছে। হুম, তো এটা খুবই স্বাভাবিক, তাই না? আবার অনেকের পশু পাখির সঙ্গে বন্ধুত্ব, যে অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, গরু ছাগল ইত্যাদি নানান রকমের পশু পুষে থাকে, এবং তাদের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক থাকে। হ্যাঁ, একটা খুবই বন্ধুত্বের সম্পর্ক থাকে। এছাড়া অনেকে মাছ পুষে থাকে, অ্যাকুরিয়াম থাকে তাদের, সেখানে মাছ থাকে অনেক। সে মাছেদের সঙ্গেও কারোর কারোর বন্ধুত্ব থেকে থাকে, তাদের সঙ্গে সময় কাটায়। এবং অনেকের আবার গাছেদের সঙ্গে বন্ধুত্ব থাকে। হ্যাঁ, যে আহ, গাছের কাছে গেলে একটা একটা আলাদাই টান অনুভব করে, বা তাদের গাছেদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, এরকম গাছেদের সঙ্গেও বন্ধুত্ব থাকে। কিংবা জড়বস্তুর সঙ্গেও বন্ধুত্ব থাকে, যেমন ধরো কোনো ইট পাথর ওয়ালা কোনো দেওয়াল, ঘর, হুম, যে সেই ঘরে তার সময় কাটাতে ভালো লাগে, সেই দেয়ালের কাছে দুদণ্ড বসে থাকতে ভালো লাগে। কিংবা কোনো দেখবে বাচ্চাদের পুতুল বা টেডি যেগুলো হয়, এগুলো তো জড়ই, তাই না? তো তাদের সঙ্গে একটা বন্ধুত্ব থাকে, তাদের সঙ্গেই খেলে, তাদের সঙ্গেই গল্প করে, তাই না? তো এরকম নানান রকমের বন্ধুত্বের সম্পর্ক মানুষের সঙ্গে থেকে থাকে। হুম, তো তোমাদেরও নিশ্চয়ই এরকম আছে। তো তোমাদের মানে মানুষ বন্ধু ছাড়া যে কোনো পশু পাখি, মাছ, কিংবা গাছপালা, বা জড়বস্তু, বা কোনো জায়গা, এরকম যদি কোনো বন্ধুত্ব থাকে, তাহলে তোমরা আমাকে জানাও, হ্যাঁ? আচ্ছা, তো আরো একটা কথা বলার, যে তোমাদের কোনো প্রতিবন্ধী বন্ধু আছে কি? অর্থাৎ যারা অন্ধ হয়, বা মুখ বধির হয়, বা যারা হাঁটাচলাও করতে পারে না, এরকম কোনো প্রতিবন্ধী বন্ধু আছে? বা কোনো আত্মীয়, যে তোমরা চোখের সামনে তাদেরকে দেখো বা চেনো? হুম, তো এই যে যারা অন্ধ, অর্থাৎ যারা চোখে দেখতে পায় না, বা মুখ বধির হয়, যারা যে মানে বোবা, বা শুনতে পায় না, কথা বলতে পারে না, বা হাঁটা চলা করতে পারে না, এরকম প্রতিবন্ধী যদি বন্ধু তোমাদের থেকে থাকে, কিংবা কোনো যদি আত্মীয় থেকে থাকে, আহ, তোমরা দেখবে যে তারা যতটাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক না কেন, তাদের মধ্যে একটা চাপা কষ্ট, একটা চাপা দীর্ঘশ্বাস এ থেকেই যায়, তাই না? তো যদি তোমাদের এরকম কোনো বন্ধু থাকে, যে কেউ চোখে দেখতে পায় না, বা কথা বলতে পারে না, বা শুনতে পায় না, এরকম কোনো যদি বন্ধু থাকে, তো তোমরা তাদেরকে একটু ফিল করে দেখো, বা তাদেরকে একটু অনুভব করে দেখো। তোমরা সেটা বুঝতে পারবে যে তাদের সেই চাপা দীর্ঘশ্বাসটা কোথায়, আর তাদের সেই কষ্টটা ঠিক কোথাও না কোথাও রয়ে গেছে, দেখবে। তো যাই হোক, এই যে যারা প্রতিবন্ধী হয়, হ্যাঁ, তাদেরও তো বন্ধু থাকে। হুম, তাদের মানুষের সঙ্গেও বন্ধুত্ব হয়, এবং সাধারণ মানুষের মতো তাদেরও পশু পাখির সঙ্গে, গাছপালার সঙ্গে, মাটির সঙ্গে, কিংবা কোনো পুতুল বা টেডি, বা এরকম বন্ধুত্ব তাদের থেকে থাকে। হ্যাঁ, এবং যারা মুক হয়, অর্থাৎ বোবা বা বধির, যারা শুনতে পায় না, এইরকম ধরনের প্রতিবন্ধী যারা, যে মানুষগুলি, তাদের দেখবে তারা মানুষের থেকে পশু পাখির সাথে বেশি বন্ধুত্ব থাকে,
তাদের সঙ্গে একটা যেন টান, আন্তরিক টানটা যেন বেশিই থেকে থাকে। তাদের সঙ্গে মিশতে তারা বেশি ভালোবাসে। কারণ মানুষরা তো কথা বলতে পারে, মানে সাধারণ মানুষ। হুম, কথা বলতে পারে, তারা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, অপরজনকে বোঝাতে পারে, তাদের কথাও শুনতে পায়। হ্যাঁ, কিন্তু যারা মুখ বধির হয়, তারা না তো বলতে পারে, না তো শুনতে পারে। অর্থাৎ তারা তাদের মনের ভাবটা তারা প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। তো যারা পশু পাখি থাকে, তারা শুনতে পায় ঠিকই, তারা তাদের ভাষায় হয়তো কথা বলে থাকে এক প্রকার, কিন্তু সেই পশু পাখির যে মনের ভাব, সেটা তো আর মানুষকে বোঝাতে পারে না। হ্যাঁ, তো সেই মুখ বধির যারা হয়, সেরকম প্রতিবন্ধী মানুষগুলো, তারা যেন তাদের শ্রেণী হিসাবে মনে করতে পারে যে আহ তাদের মতোই। হুম, যে আমিও বলতে পারি না, শুনতে পাই না, তারাও তাদের মনের ভাব অন্যজনকে বোঝাতে পারে না। তাই যেহেতু একই শ্রেণীর হিসাবে মনে করে, তাই জন্য তাদের সঙ্গে মিশতে বেশি ভালোবাসে। যে একটা চোখের ইশারা বা একটা স্নেহ, তাদের তাদের কাছে গেলে যে আদর করে দেওয়া, বা এই যে না বলতে পেরেও যে বুঝে যাওয়া মনের ভাব, সেটা যেন তাদের সঙ্গে একটা বেশি ভালো একটা সম্পর্ক হয়। যেন তারা বুঝতে পারে বেশি। তো সেজন্যই দেখে থাকবে যে তারা বেশিরভাগ পশু পাখির সঙ্গে মিশতে ভালোবাসে। এবং আহ সাধারণ মানুষের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে। হ্যাঁ, তো তারও একটা বড় কারণ থাকে বা আছে, এখনকার দিনেও আছে। হুম, এবং এটা তো অনেক আগের লেখা আহ, গল্প, তো যেটা পড়া হবে। এবং এখনকার দিনেও যেহেতু রয়েছে যে একটা সামাজিক পৃষ্ঠতা, হুম, যে যতই আহ মানে আধুনিকতা ছোঁয়া লাগুক মানুষের, যতই এই প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল তৈরি হোক, তারা পড়াশোনা করছে, তারাও আগে বাড়ছে, তারাও ভালো জায়গায় পৌঁছাচ্ছে, তবুও দেখবে একটা সামাজিক পৃষ্ঠতা কাজ করে। হুম, যে সমাজে তাদেরকে একটু নিচু হিসাবেই দেখে। সত্যি এটা এখনো হয়। হ্যাঁ, কিছু কিছু সমাজের মানুষ আছে এমন, যে তারা তাদেরকে নিয়ে কটু কথা বলে, ব্যঙ্গ করে, রহস্য করে, করে এখনো। হ্যাঁ, তো সেই জন্য সেই প্রতিবন্ধী মানুষগুলো একটু তাদের থেকে দূরে দূরে থাকতে ভালোবাসে। যে ঠিক আছে, আমি যেমন, আমি আলাদাই থাকি, এবং তারা নিজেদের একটা আলাদা জগৎ গড়ে তোলে। সেটাই তার দুনিয়া, সেটাই তার জীবন যেন। হুম, তো আহ তোমরাও হয়তো, যদিও বা দেখে থাকো চোখের সামনে দিয়ে এরকম কোনো প্রতিবন্ধী মানুষ বা বন্ধু, তোমরাও সেটা দেখলে বুঝতে পারবে। দেখো, তাদের সঙ্গে মিশলে বুঝতে পারবে এটা। হুম, তো যাই হোক, তো এত কিছু বলা এই কারণেই, উম, কারণ আমরা আজকে সেই রকম একটি গল্প পড়তে চলেছি, যেটা তোমাদের 33 নম্বর অধ্যায়ের অন্তর্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্প। হুম, তো সেই গল্পের যে সুভা, তার সঙ্গে মানে তার জীবন কাহিনী একদমই এরকমই, সেই জন্যই এতগুলো কথা বলা। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের সেই গল্পই পড়বো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই সুভা গল্প। এই গল্পের যাওয়ার আগে, অর্থাৎ গল্পের বিশ্লেষণে যাওয়ার আগে, আমরা প্রথমে গল্পটি যিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেব, তারপর গল্পে যাব। তো চলো জেনে নেওয়া যাক। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা অবশ্যই কম বেশি জানো সকলে, তবুও বলা। তো এই আহ, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা শুরু করলে অবশ্যই শেষ হবে না। হুম, তো এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, একাধারে সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং দার্শনিকও ছিলেন। তো মানে তোমরা অবশ্যই এবার বুঝতে পারছো যে তাকে নিয়ে বললে শেষ হবে না কেন। কারণ তিনি তার একটা জীবনে সব রকম সবকিছুই করে গেছেন। কবিতা লিখেছেন, গল্প, উপন্যাস, নাটকও লিখেছেন, এবং তিনি অভিনয়ও করতেন নাটকে, কিছু কিছু করেছেন, প্রবন্ধ লিখেছেন, এছাড়া দার্শনিকতাও করেছেন। সঙ্গীতজ্ঞ, তিনি প্রচুর গান লিখেছেন এবং
কণ্ঠশিল্পীও ছিলেন, সঙ্গীতের সুরও দিতেন। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের লেখা তার যে সমস্ত গান, সঙ্গীত, সেগুলোকে সেজন্য রবীন্দ্রসঙ্গীত নামে আখ্যায়িত করা হয়। তোমরা শুনে থাকবে, বা সেই রবীন্দ্রসঙ্গীত তোমরা নাচ করে থাকবে, কিংবা স্কুলের কোনো অনুষ্ঠানে তোমরা গানও করে থাকবে, তাই না? যে যাই হোক, তিনি অনেক ছবিও এঁকেছেন। হ্যাঁ, মানে তিনি সবকিছুই করে গেছেন। তো এজন্যই তিনি আমাদের কবিগুরু বা বিশ্বকবি বা গুরুদেব বলে তাকে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয় 1861 সালের 7ই মে, হুম, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার বাবা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন শারদা সুন্দরী দেবী। তো তিনি তার গোটা সাহিত্য জীবন, মানে আমি ওই দার্শনিকতা বা মানে দার্শনিক, মানে গান, চিত্রশিল্পী, এই সমস্ত বাদ দিয়েও, মানে গানটাও সেই সাহিত্য জীবনের মধ্যেই ধরতে গেলে এক প্রকার পড়ে। তো যাই হোক, তো সেই তার যে সাহিত্য জীবনের তিনি যা সমস্ত রচনা করেছেন, সেগুলোর কিছু উল্লেখযোগ্য রচনা বলি, এখন বলবো। তো তার ছোট গল্প, অর্থাৎ গল্প, গল্পের মধ্যে তিনি তিনি যে গল্পগুচ্ছ রয়েছে, তার তার গল্প গ্রন্থ, তার মধ্যেই অনেক গল্প রয়েছে। তার মধ্যে তার কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হলো নিশীথে, কঙ্কাল, মণিহারা, স্ত্রীর পত্র, নষ্টনীড়, কাবুলিওয়ালা, দেনা পাওনা, মুসলমানের গল্প ইত্যাদি। কাবুলিওয়ালা গল্পের সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত রয়েছো, কারণ এটা একটা মুভি বার হয়েছিল, তোমরা হয়তো জেনে থাকবে। তো সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। হ্যাঁ, তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতি নির্বন্ধ, গোরা, ঘরে বাইরে। ঘরে বাইরে এটা হয়তো তোমরা পড়েছো বা পড়বে। যাই হোক, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাসও তিনি রচনা করেছেন। এছাড়াও যে কাব্যগ্রন্থের মধ্যে তিনি যে অজস্র বা অনেক কবিতা লিখেছেন কাব্যগ্রন্থের মধ্যে, যেমন সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি ইত্যাদি তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এবং গান, যে গীতবিতান, যেখানে তার গান রচিত হয়েছে। তিনি অনেক গানও লিখেছেন এবং গানের সুরও দিয়েছেন। তার উল্লেখযোগ্য যে গান, যে জনগণ মন অধিনায়ক, যেটা ভারতের প্রেয়ার হিসাবে করা হয় স্কুলে, জাতীয় সঙ্গীত হিসাবে করা হয়, এবং যে আমার সোনার বাংলা, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ধরা হয়, এগুলো তারই লেখা। এছাড়াও তিনি তো অনেক গান লিখেছে, তোমরা হয়তো শুনে থাকবে, এবং যদিও বা না জানো, ধীরে ধীরে বড় হতে হতে তোমরা আরো জেনে যাবে। তো যাই হোক, এছাড়াও তিনি আত্মকথামূলক গ্রন্থ রচনা করেছেন, অর্থাৎ তার নিজের মানে তার জীবনের থেকে বা জীবনকে কেন্দ্র করেও তিনি কিছু গ্রন্থ রচনা করেছেন, যেমন জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। নাট্য সাহিত্যের মধ্যে যেমন বাল্মীকি প্রতিভা, হ্যাঁ, তার রচিত। এছাড়াও তিনি তো বললাম যে তিনি নাটকের অভিনয়ও করতেন। হ্যাঁ, তো এই যে তার গোটা সাহিত্য জীবনে এত কিছু রচনা করে গেছেন, এজন্যই তিনি আমাদের কবিগুরু এবং বিশ্বকবি। হ্যাঁ, তো তিনি উল্লেখযোগ্য পুরস্কার পান, যেটা হলো নোবেল পুরস্কার। গীতাঞ্জলি ইংলিশে বা ইংরেজিতে অনুবাদ করার জন্য 1913-তে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, তো এই বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার মৃত্যু হয় 1941 সালে 7ই আগস্ট। এই হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত তথ্য। এবং এখন আপাতত এটুকু জানলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তার লেখা যে গল্প, তোমাদের পাঠ্য সুভা গল্প, সেই পাঠ্য গল্প নিয়ে এবার আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের আজকে আলোচ্য পাঠ্য সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়।
এবং এই গল্পটি 1299 মাঘ মাসের সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়। আর এই গল্পটি একটি বোবা মেয়ে শুভা ওরফে সুভাষিনী নামক একটি তরুণীকে ঘিরে আবর্তিত হয়। অর্থাৎ শুভা নামের একটি মেয়ের জীবন নিয়েই বা তাকে কেন্দ্র করেই গোটা গল্প রচিত হয়। এবং এই যে শুরুতে যে বলছিলাম অতগুলো কথা, যে তাদের একটা সামাজিক পৃষ্ঠতা থাকে এরকম প্রতিবন্ধী মেয়েদের, বা তাদের যে পশু পাখির সঙ্গে যে বন্ধুত্ব হয়, হ্যাঁ, এই সমস্ত ঘটনায় নিয়েই তার জীবন। এবং সেই শুভার সেই জীবনের এই সমস্ত ঘটনাই আজকে আমাদের আলোচ্য পাঠ্য, এবং সেই গল্পই আমরা এখন পড়বো। তো চলো এবার গল্পটা পড়ে দেখা যাক। দেখো, গল্পটি শুরু হচ্ছে এই বলে, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তো গল্পের শুরুতেই একদম প্রথম লাইনেই আমরা সুভাষিনীর সম্পর্কে জানছি। সুভাষিনীর কথা দিয়েই গল্পটা শুরু। কি বলা হচ্ছে, যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো যে সে বোবা হবে। অর্থাৎ প্রথমেই আমরা জানতে পারছি যে সুভাষিনী নামের সেই মেয়েটি আসলে বোবা। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। অর্থাৎ এই যে সুভাষিনী, যার আরো দুটি দিদি ছিল, যেটাকে দুটি বড় বোন বলা হচ্ছে, তার আরো দুটি বড় বোন ছিল, যার একজনের নাম সুকেশিনী আর আরেকজনের নাম ছিল সুহাসিনী, তাই তো? তো এই যে যেহেতু আগের বড় দুটি বোনকে সুকেশিনী ও সুহাসিনী বলা হয়েছিল, তাই জন্য সেই নাম মিলিয়ে তাই এই ছোট মেয়েটির নামও তার বাবা সুভাষিনী রাখে। দেখবে থাকে যে অনেক মানে বোন বা ভাই মিলিয়ে মিলিয়ে নাম রাখা হয়, তাই না? যে একই রকম ধরনের, সেরকম আর কি। তো এখানেও তাই সুকেশিনী, সুহাসিনী আর সুভাষিনী এরকম মিলিয়ে নাম রাখতে সুভাষিনীকেই তাই সুভাষিনী নামই রাখা হয়েছিল। তারপর এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। এখন সবাই তাকে সংক্ষেপে শুভা বলে। সুভাষিনী অনেকটা বড় নাম, তাই সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়। যে দস্তুর মতো কি, যে যথারীতি বা যথেষ্ট, যে অনেক কষ্ট করে, অনেক মানে জাঁকজমক ভাবে আর কি খোঁজা, এরকমটা বোঝায় আর কি। যে দস্তুর মতো অনুসন্ধান, অনুসন্ধান মানে কি খোঁজ, তাই তো? ও অর্থ ব্যয়, অর্থ মানে কি বলছে, যে টাকা খরচের কথাই বলা হচ্ছে। দিয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, অর্থাৎ যে যথারীতি অনেক কষ্টে সৃষ্টে খুঁজে টাকা খরচ করে তার বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। ছোটটি বলতে কার কথা বলা হচ্ছে? সুভাষিনীর কথা বলা হচ্ছে, অর্থাৎ শুভা। যে শুভার কথা বলা হচ্ছে, যে শুভা এখন পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে তার বাবা মায়ের নীরব হৃদয় ভার, বাবা মায়ের একটা হৃদয় ভার মানে কি, একটা মনে একটা ভারাক্রান্ত কাজ করছে, যে মন ভার হয়েই থাকে, যে তার দুটো মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিতে পেরেছে, এবং ছোট মেয়েটি তাদের একটা ভার হিসাবে রয়েছে, কারণ সে মেয়েটি সাধারণ নয়, সে বোবা। হ্যাঁ, সেটা নিয়েও তাদের যে তার বাবা মায়ের যে দুশ্চিন্তা, বা তাদেরও যে মন ভার, সেই রকম ভাবেই যেন সুভাষিনী বা শুভা, সেও যেন সেরকম ভাবেই বিরাজ করছে, বা সেরকম ভাবেই যেন সে রয়েছে। তারপর সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে কথা বলে না, কারণ সে তো বোবা, সে কথা বলতে পারে না।
সে যে অনুভব করে, অর্থাৎ যে মানুষ কথা বলতে পারে না তার মানে এমন নয় যে সে কিছু অনুভব করতে পারে না, এমন তো নয়। তার তো একটা মানুষ হওয়ার যা সমস্ত ক্রাইটেরিয়া থাকে, শুভার মধ্যে তো সমস্ত ক্রাইটেরিয়া ছিল। সব থেকে বড় কথা, প্রথমত তার হৃদয় বা তার মন ছিল, তাই না? যখন তার মন আছে তার মানে কি, তার সমস্ত, সে সবকিছু অনুভব করতে পারতো। এবং সে শুধু মুখে বলতে পারতো না, সে চোখেও দেখতে পেত। হুম। তাই বলা হচ্ছে যে সে যে অনুভব করে, অর্থাৎ সমস্ত কিছু সে যে অনুভব করে, এটা সবার মনে হতো না। হুম। সবাই তাকে সেই কেমন যেন জড় পদার্থ হিসাবে ধরতো। হ্যাঁ। সে, তার মানে এটাই বলতে চাইছেন লেখক এখানে, যে সে যে কথা বলে না তার মানে এই নয় যে তার কিছু অনুভব হয় না। হুম। এবং তার যে অনুভব হয়, সে যে সবকিছু ফিল করতে পারে, সেটা কারোর মনে হয় না, বা বলা যায় সবার মনে হয়নি। এই জন্য তার সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। এই জন্য তার সঙ্গে যখন দেখা হতো কারোর, বা সবার যখন তার সঙ্গে দেখা হতো, তার ভবিষ্যৎ নিয়ে তার সামনেই একটা দুশ্চিন্তা প্রকাশ করতো। যেমন ধরো যে কোনো একটা বোবা মেয়ে, হুম, সে তার তার তো নিজের একটা কষ্ট থাকে, তাই না? শুরুতেই যেমন বলছিলাম যে তাদের একটা নিজস্ব একটা চাপা দীর্ঘশ্বাস, চাপা একটা কষ্ট থেকেই যায়, যে কাশ আমি শুনতে পেতাম, বা আমি বলতে পারতাম, বা আমি চোখে দেখতে পেতাম। এরকম প্রতিবন্ধী মানুষদের একটা তো কষ্ট থেকেই থাকে, তাই না? যে সে নিজেকে সব সাধারণ মানুষের থেকে পিছিয়ে পড়া ভাবে, তাই না? তো সেখান থেকে সেই মেয়েটির যে একটা তারও যে একটা কষ্ট হয়, বা তার সামনে যখন কেউ কিছু বললে সে যে কষ্ট পাবে, সেটা সবাই বুঝতো না, ভাবতো না তার কথা। হ্যাঁ। সবাই তার সামনেই, তার সঙ্গে দেখা হলে সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতো। এবং যে, যেমন ধরো বলা হচ্ছে যে ইস, তোর যে কি হবে, তোর যে কিভাবে বিয়ে হবে, হ্যাঁ, এইরকম ধরনের তার সামনেই বলতো। হ্যাঁ, তো এবার স্বাভাবিক তার কষ্ট হবে। সেজন্যই বলছে যে সে যে অনুভব করতে পারে, সে যে ফিল করতে পারে, সেটা সবাই কারোর মনে হতো না, সবাই সেটা বোঝার চেষ্টা করতো না। তার সামনেই সবাই তার ভবিষ্যতের দুশ্চিন্তার কথা, সেগুলো তার সামনেই প্রকাশ করতো, তার সামনেই বলতো। হুম। তারপর, সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে, সে নিজেকে, তার এই জন্মটা, তার যে বাবার ঘরে বা তার বাবার বাড়িতে তার যে এই জন্মগ্রহণটা, সেটা সে বিধাতার অভিশাপ স্বরূপ নেয়। অর্থাৎ সে মনে করে যে ঈশ্বরের অভিশাপ হয়তো আমি, তাই হয়তো এমন বাড়িতে, বা এরকম মানে আমার বাবার বাড়িতে জন্মগ্রহণ করেছি, তার তার এরকম একটা মনে হতো। হ্যাঁ। তো সেই জন্য সে তার মানে সে তার বাবার বাড়িতেই থাকে, পিতৃগৃহ, মানে তার নিজের বাড়ি বলতে গেলে চলে। সেখানে সে নিজেকে গোপন করে রাখতো সবসময় আর কি। অর্থাৎ সে নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করত, সকলের থেকে, সবার থেকে সে নিজেকে সরিয়ে রাখতো, নিজেকে গোপন করে রাখার চেষ্টা করতো সব সময়। হুম। যে কারোর সামনে যাব না, আহ, যে যা বলছে বলুক, যে যা করছে করুক, আমি আমার মতো থাকবো, এরকমটা আর কি। মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, কারণ তাকে এত শুনতে হয়। সবাই যে আসে, যে যার সামনে আসলে তাদের যা মনে হয় তার সামনেই বলে দেয়। সে যে কষ্ট পায় এসবে, সেগুলো তো আর কেউ বোঝে না, কিন্তু তার তো কষ্ট হয়। হুম। তাই সে নিজেকে সরিয়ে রাখতো, নিজেকে গোপন করে রাখার চেষ্টা করতো বাড়িতে। এবং সে এটা মনে করতো যে সবাই যেন আমাকে ভুলে যায়, যে পৃথিবীতে আমার অস্তিত্ব রয়েছে, এটা যেন কেউ মনে না রাখুক। হ্যাঁ, এরকমটা আর কি সে ভাবতো। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? বেদনা মানে কষ্ট, তার মনের কষ্ট। তাই বলছে, কিন্তু মনের কষ্ট কি কেউ কখনো ভুলতে পারে? পারে না। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। তার বাবা মায়ের মনে সবসময় সেই যে কষ্টটা জেগেছিল, জাগরুক ছিল। হ্যাঁ। বা
সে হয়তো ভাবতো, দেখো না তোমরা তোমাদের পরিবারের, ধরো নিজেকে তুমি সেই পরিবারের থেকে একটা একটু নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছো, সরিয়ে রাখার চেষ্টা করছো। হুম। তোমার নিজের একটা খুঁত, এটা সত্যি খুঁত বলা যায় না, এটা ঈশ্বরের দান। এবং আমার মনে হয় না যে তারা কোনো দিক থেকে পিছিয়ে থাকতে পারে বলে। তারাও সাধারণ মানুষের মতোই। তো যাই হোক, সেই রকম মানে সেই যুগের 1299 বঙ্গাব্দ, মানে অনেক অনেক আগের। তো সেই সময় সমাজের মানুষরা, এখনকার মানুষ যদি কটু কথা বলতে পারে, তাহলে ভাবো সেই সময় তো কুসংস্কারাচ্ছন্ন, মানে কুসংস্কারে ভরা, বা বা এত মানুষের মধ্যে এত শিক্ষা ছিল না। তো তারা তাদের মতো করে যা খুশি বলতে পারতো, কটু কথা বলতো। হুম। তো সেই তখনকার মানসিকতার মানুষরা তখন তাহলে তাকে কি কি বলতো? হ্যাঁ। এবং তাকে নিয়ে যে হয়তো এমন কিছুই বলতো যেটা ডিরেক্ট গল্পে প্রকাশ না থাকলেও বোঝা যায় তার কথার মধ্যে দিয়ে, যে সবাই যেন তাকে ভুললেই সে যেন বাঁচে। তার মানে সে কতটা কষ্ট পায়, তার বাবা মাও তাকে নিয়ে কষ্ট পায়। হ্যাঁ। একটা বেদনা জেগে থাকে তার বাবা মায়ের মনেও। কারণ কি? না, সে বোবা তাই। হুম। এরকম একটা সিলি কারণের জন্য তাকে এরকম ফেস করতে হতো। এরকম নিজেকে তার নিজের বাড়ি থেকেই তাকে নিজেকে আড়াল করে সরিয়ে রাখতে হতো। হুম। তো যাই হোক, তো সে যতই চেষ্টা করতো যে সে নিজেকে সরিয়ে রাখবে, কিন্তু বাবা মায়ের মনে তো রয়েছে তাদের একটা ছোট মেয়ে, সবার তো বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে যে বাড়িতে থাকে সেই বোবা, সে তো তাদেরই একটা অংশ। বাবা মার মনে সবসময় সেটা জেগে থাকতো, বা সবসময় সেটা মনে থাকতো যে তার ছোট মেয়েটি বোবা। হুম। তো যাই হোক, তারপর বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। ভাবো, যে বিশেষ করে তার মা, অর্থাৎ সুভার মা, তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতো। ত্রুটি মানে কি? যে ভুলবশত, হ্যাঁ, যে নিজের দোষে হয়েছে, এরকম কিছু একটা ভাবতো নিজের। মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। হুম। মাতা আহ পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। অর্থাৎ একটা মায়ের ছেলে মেয়ে উভয় থাকলেই আহ, ছেলেটাকে নিজের অংশরূপে না ভাবলেও মেয়েটাকে তার নিজের অংশরূপেই ভাবে। হুম। আহ, তোমাদেরও হয়তো বলে থাকবে যে মায়ের মতোই হয়েছে। তার মাও হয়তো তোমাদের কোনো কোনো আচরণে বা মুখশ্রীর মিলে হয়তো বলে থাকবে যে আমার মতোই হয়েছিস, তাই না? বলে থাকে, এরকম হয়ে থাকে। তো সেটাই বলছেন লেখক এখানে, যে মায়েরা ছেলেদের অপেক্ষা মেয়েদেরকেই নিজের অংশ রূপে দেখেন, যে আমার অংশ। হুম। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করে। যে মায়েরা মেয়েদের কোনো অসম্পূর্ণতা দেখলে, যে একদম তাদের কাছে মেয়ে মানে একদম পারফেক্ট হতে হবে। হ্যাঁ। কোথাও অসম্পূর্ণতা থাকবে না, যদি কোনো অসম্পূর্ণতা থাকে সেটা বিশেষ করে নিজের লজ্জার কারণ বলে মনে করেন, যে হয়তো আমার জন্যই এরকম হয়েছে। হুম। এবং এখানে এই যে সুভার মা, অসম্পূর্ণতা বলতে মেয়েটির রূপ গুণে নয়, সে সে যে প্রতিবন্ধী, সে যে আহ, বোবা, সেটাই যেন সেই মেয়েটির অসম্পূর্ণতা। এবং সুভার এই যে সোকল্ড অসম্পূর্ণতা দেখলে সেটা সুভার মা বিশেষ করে নিজের লজ্জার কারণ বলে মনে করত। হুম। তারপর বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতে। হুম। বরঞ্চ আহ কন্যার পিতা, কন্যা বলতে এখানে কার কথা বলা হচ্ছে বলতো? সুভার কথা বলা হচ্ছে। তো সুভার বাবা বাণীকণ্ঠ, তো সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। তো সুভার বাবা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা, অর্থাৎ সুভার যে আরো দুটি বড় দিদি ছিল তাদের থেকে এই সুভাকে যেন একটু বেশি ভালোবাসতেন। হুম। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কিন্তু তার মা, সুভার মা,
তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে, অর্থাৎ তার এই যে তার একটা ত্রুটি স্বরূপ দেখতেন, নিজের ত্রুটি স্বরূপ দেখতেন, বা নিজের লজ্জার কারণ হিসাবে মনে করতেন, হ্যাঁ, সেইখান থেকেই তার আহ, নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন সুভাকে। হুম। তো সেজন্যই তার উপরে খুব বিরক্ত ছিলেন, বা তাকে বলা যায় তাকে সহ্য করতে পারতো না, বা হয়তো কথাও শোনাতো। হুম। তারপর সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। সুভার কথা ছিল না, সুভা কথা বলতে পারতো না, হ্যাঁ, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অর্থাৎ উম, যেটাকে চোখের আইল্যাশ বলো, হ্যাঁ, এখন তোমরা মানে যেটাকে ইংলিশে বলা হয়, তো সেই আইল্যাশ অর্থাৎ সেই পল্লব, চোখের যে পাপড়ি বা চোখের পাতা যেটা বলা হয়, যাই নাম দাও না কেন, তো সেই চোখের পাতা অনেক বড় বড় ছিল, এবং তার চোখ দুটিও বেশ বড় বড় কালো চোখ ছিল। হুম। অর্থাৎ এখানে তার আহ, চোখের সৌন্দর্যের বর্ণনা করেছেন লেখক কত সুন্দর করে, যে তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। হুম। এবং তার মানে এটাই যে তাকে যখন এসব বকাবকি করতো, কথা শোনাতো, সে কথা বলতে পারতো না ঠিকই, তার স- চোখ দিয়েই যেন কিছু অনুভব করা যেত, যে সে কষ্ট পাচ্ছে সেটা তার চোখের মধ্যে দিয়েই যেন প্রকাশ হতো। হুম। তার সেই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় কালো চোখ থেকেই যেন সেটা প্রকাশ পেত। এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠ মানে কি? ঠোঁট, অর্থাৎ তার ঠোঁটের ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ সেই আভাস মাত্রে, ভাবের আভাস মাত্র, অর্থাৎ যখন তাকে বকা দিত বা তাকে কথা শোনাতো, কিংবা সে যখন কষ্ট পেত, তখন ওই যে যেমন তার চোখের মধ্যে দিয়ে প্রকাশ পেত, আর তার ওষ্ঠাধর অর্থাৎ তার ঠোঁট দুটি সেই ভাবের আভাস মাত্রেই যখন সে কষ্ট পেত, তখন তার ঠোঁট দুটি কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কচি কিশলয় কি? কিশলয় মানে কি? গাছের কচি কচি পাতা। হুম। যে গাছ থেকে যখন সদ্য যখন পাতা হয়, দেখবে একদম সফট, মানে নরম নরম, একটা কাঁচা সবুজ কালার, দেখলে বোঝাই যায় যে এই পাতাগুলো কচি, বা এই পাতাগুলো সদ্য গজানো পাতা, তাই না? তো সেই রকম সুভার ঠোঁট দুটি সেরকম নরম, কচি, কিশলয় অর্থাৎ কচি গাছের পাতার মতো যেন কেঁপে উঠতো। হুম। তো এখানে সুভার ওষ্ঠাধর অর্থাৎ ঠোঁট দুটিকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? না, কচি কিশলয়ের সঙ্গে তুলনা করেছেন, বা কচি গাছের পাতার সঙ্গে তুলনা করেছেন, মনে রেখো। তারপর কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। হুম। যে কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে লইতে হয়, অর্থাৎ কথায় তারা কারোর মানে মনের ভাব যে প্রকাশ করা হয়, যে ভাবটা প্রকাশ করি, সেটা আমাদের অনেকটা নিজের চেষ্টায় গড়ে নিতে হয়। যে তারা এই যারা এমন কথা বলতে পারে না, তারা দেখবে ইশারাতে করে, হ্যাঁ। তো এই যে তাদের ইশারা ইঙ্গিতে তারা যে বোঝায়, সেটা যখন সেটা আমরা কথা হিসাবে আমরা যখন সেই ভাবটা প্রকাশ করার চেষ্টা করি, তখন কি হয়, সেই সেই ভাবটা আমাদের নিজেদের চেষ্টায় গড়ে নিতে হয়, যে আচ্ছা এরকমটা বলার চেষ্টা করছে, কতকটা তর্জমা করার মতো। তর্জমা মানে কি? অনুবাদ। হ্যাঁ। যেমন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, হুম, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা হয়, সেরকম সেটাকে অনুবাদ বলে। তো সেই রকম যেন কতকটা সে ইশারা করছে, এবং সেই ইশারাটাকে অনুবাদ করে কথার মাধ্যমে প্রকাশ করছে। হুম, এরকমটা আহ বোঝানোর চেষ্টা করছেন লেখক এখানে। তাই বলছে আমাদের অনেকটা নিজের চেষ্টায় সেই ভাষার বা সেই ভাবের প্রকাশটা যেন গড়ে নিতে হয়, কতকটা তর্জমা, কতকটা অনুবাদের মতো যেন।
যেন সেই ইশারাটাকে ট্রান্সলেট করে বা অনুবাদ করে আমরা একটা ভাব প্রকাশ করছি। হ্যাঁ, যাই হোক, সকল সময় ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়। যে সব সময় যে তাদের ইশারা যেটা আমরা ভাব হিসাবে প্রকাশ করছি সেটা যে ঠিক হয় তা নয়, সব সময় ঠিক হয় না। হুম, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়, যে এটা স্বাভাবিক। যে তারা যেটা বোঝানোর চেষ্টা করছে ইশারা ইঙ্গিতে চোখের ভাষার মধ্যে দিয়ে, যাই হোক, তো সেটা সাধারণ মানুষের কাছে সব সময় সেটা বোঝা সম্ভব হয় না, সেই ক্ষমতা আমাদের সাধারণ মানুষদের নেই। হুম, তো কখনো কখনো সেটা ভুলও হয়। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনিই তাহার উপর ছায়া ফেলে, ভাব আপনিই তাহার উপর কখনো প্রসারিত হয়, কখনো মুদ্রিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমিষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। হুম, তো এই যে ইশারা ইঙ্গিতের কথা বলা হচ্ছে, যে তর্জমা বা যে অনুবাদ করে মানুষ তার ভাষাটা মানে ভাবটা প্রকাশ করে কথার মাধ্যমে, তো সেটা ভুলও হতে পারে। কিন্তু দেখো, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, অর্থাৎ সেই সুভার যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট যে বড় বড় কালো চোখ, সেই চোখকে কিছু অনুবাদ করতে হয় না, কিছু তর্জমা করতে হয় না, মন আপনিই তার উপরে ছায়া ফেলে। অর্থাৎ তার সামনে যদি কেউ থাকে, তাকে যদি কেউ বোঝার চেষ্টা করে, তাহলে তার চোখ দেখলেই বুঝতে পারবে। যে বোঝার চেষ্টা করবে তার মন নিজে থেকেই তার উপরে যেন ছায়া ফেলে। হ্যাঁ, যে এটা বলতে চাইছে, ভাব আপনিই তাহার উপর কখনো প্রসারিত হয়, যে কি ভাব সে বোঝানোর চেষ্টা করছে, কি প্রকাশ করার চেষ্টা করছে, সেই ভাব নিজেই যেন সেই সেই তার চোখেই যেন সেটা প্রসারিত হয়, হ্যাঁ, বিস্তারিত হয়, মানে বোঝা যায়। কখনো মুদ্রিত হয়, মুদ্রিত মানে যে লেখা ছাপা অক্ষরে যখন বের হয়, যে মুদ্রণ হয়, সেই মুদ্রিত হয় যেন। অর্থাৎ কখনো কখনো তার সেই চোখের ভাষা যেন পড়া যায়, মুদ্রিত থাকে যেন, একদম যেন আমরা দেখে পড়তে পাচ্ছি, এরকমও হয়। কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো তার চোখ উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যেন। অর্থাৎ উজ্জ্বলভাবে কখন মানুষের চোখ জ্বলে ওঠে, মানুষ যখন একটু খুশি হয়, আনন্দিত হয়, তখন দেখবে চোখে একটা উজ্জ্বল ভাব প্রকাশ পায়, তাই না? তো সেই রকম তার চোখের মধ্যে দিয়েই যেন তার তার সমস্ত ভাব ভঙ্গি, তার অনুভব, তার ফিলিংস, মানে সবকিছুই যেন তার চোখের মধ্যে দিয়েই প্রকাশ পায়। হ্যাঁ, এবং সহজেই যেন মানুষ সেটা বুঝতে পারে, এরকম। তাই বলছে, কখনো উজ্জ্বল ভাবে জ্বলে ওঠে, কখনো ম্লান ভাবে নিভিয়ে আসে। ম্লান ভাবে, ম্লান, যে কখন যখন সে দুঃখী হয়, দুঃখিত থাকে, তখন সেই চোখের পাতা বা সেই আহ কালো বড় বড় চোখ সেটা যেন ম্লান ভাবে নিভে আসে, দেখলে বোঝা যাবে যে সে এখন দুঃখী, তার মন খারাপ। হুম, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমিষ ভাবে চাহিয়া থাকে, অস্তমান চন্দ্রের মতো, যে ডুবে 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 যাওয়া চাঁদ। হুম, সেই সেই চাঁদের মতো কখনো অনিমিষ ভাবে চাহিয়া থাকে, অর্থাৎ আহ যেমন চাঁদ যেমন অপলক ভাবে বা অনিমিষ ভাবে থাকে, হ্যাঁ, যে অস্ত ডুবে যাচ্ছে, ডুবে ডুবে যাচ্ছে, সেরকম যে চাঁদ যেমন একভাবে থাকে, সেই রকম সেই অস্তমান চাঁদের মতো অনিমিষ ভাবে, অর্থাৎ অনিমিষ মানে অপলক, একভাবে এক দৃষ্টিতে, সেরকম বোঝায়। যে সেরকম অস্তমান চাঁদের মতো সেও যেন অপলক ভাবে চেয়ে থাকে, একভাবে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। হুম, কখনো সেই চোখ, চোখের মধ্যে দিয়ে কখনো সেই দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে, যে বোঝা যায় যে কখন সে কি ফিল করছে। হ্যাঁ, সেটা তার চোখের মধ্যে দিয়েই সম্পূর্ণ প্রকাশ পায়। হুম, মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শ গভীর।
অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। হুম মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, অর্থাৎ মুখের যে ভাব ভঙ্গি, যে মানুষ দুঃখ পেলে যেমন মন খারাপ করে থাকে, মানুষের মুখ দেখলে বোঝা যায় যে সে দুঃখী, বা যখন হাসে তখন বোঝা যায় যে সে সে খুশি হয়েছে, তার হাসি পেয়েছে, বা যখন কান্না করে, যখন চোখ দিয়ে জল বেরোয়, তখনও বোঝা যায় যে সে কষ্ট পেয়ে কাঁদছে। তো এইরকম তার যে মুখের যে সাধারণ ভাব ছাড়া আজন্ম কাল, অর্থাৎ তার জন্মের পর থেকে আজ অব্দি তার যার অন্য কোনো ভাষা নেই, অর্থাৎ যে আর অন্য কথা বলতে পারে না, তার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শী গভীর। হ্যাঁ, যে কথা বলতে পারে না এখনো, তার চোখের ভাষা এতটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখো, চোখের ভাষা অসীম উদার। হ্যাঁ, যে মহৎ, একদম অসীম উদার, যার অসীম মানে কি, যার সীমা নেই। হুম তো সীমাহীন একটা মহৎ কাজ করে, একটা উদারতা কাজ করে তার চোখের মধ্যে দিয়ে, চোখের ভাষার মধ্যে দিয়ে, মানে তার চোখের মধ্যে দিয়েই যেন একটা ভাষা প্রকাশ পায়, এবং তার সেই চোখের ভাষাটাই যেন এত মানে সীমাহীন উদারতার কাজ করে, অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। অতল স্পর্শ, যাকে যার কোনো তলদেশ স্পর্শ করা যায় না এরকম। হুম যে অতল স্পর্শী যেটা বলা হয়, তো সেরকম অতল স্পর্শ গভীর, অর্থাৎ সেই শুভা যে কথা বলতে পারে না, শুধু মুখের ভাব ছাড়া, যার মুখে কথা নেই, ভাষা নেই, যে বলতে পারে না, তার চোখের ভাষাই যেন সব, তার সেই চোখের ভাষাই যেন অসীম উদার, যে সীমাহীন উদারতা, সীমাহীন একটা মহৎতা বা বলা যায়, এবং অতল স্পর্শ গভীর, যে যার তলদেশ স্পর্শ করা যায় না, এতটাই গভীর তার চোখের ভাষা। হুম, তো এখানে লেখক কত সুন্দর সুন্দর তার কাব্যিক ভাষার মধ্যে দিয়ে তার চোখের ভাষাকে বর্ণনা করেছে। দেখো, অসীম উদার বলা হয়েছে এবং অতস্পর্শ গভীর বলা হয়েছে তার চোখের ভাষাকে। হুম, এই দুটো কথা মনে রেখো। অনেকটা স্বচ্ছ আকাশের মতো, যে তার চোখের ভাষাকে আরো কিছুর সঙ্গে তুলনা করছেন, যে তার চোখের ভাষা অনেকটা স্বচ্ছ আকাশের মতো। আকাশ যখন পরিষ্কার থাকে, একদম এক টুকরো মেঘ না থাকে, একদম নীল আকাশ, স্বচ্ছ পরিষ্কার নীল আকাশ, সেই রকম স্বচ্ছ আকাশের মতো তার তার চোখের ভাষা, যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে সে কি ফিল করছে, কি বোঝাতে চেষ্টা করছে। তার চোখের মধ্যে দিয়ে যেন তার সমস্ত ভাব প্রকাশ পায়, সমস্ত ভাব যেন মানুষ আহ বুঝতে পারে। তারপর উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। উদয়াস্ত, উদয়াস্ত মানে কি, দেখো, উদয় যুক্ত অস্ত, উদয়াস্ত। উদয় মানে কি, যে সূর্য যখন উদয় হয় অর্থাৎ সূর্যোদয়, আর অস্ত অর্থাৎ সূর্যাস্ত, সূর্য যখন অস্ত যায়। তো এই দুটো মিলে হয়েছে উদয়াস্ত শব্দটি। হুম যে সূর্য যখন উদয় হয়, অর্থাৎ প্রভাতকাল, একদম একদম ভোর ভোরের পরেরটা, মানে ভোর ভোর। তো সেই সারা দিন, সকাল থেকে সন্ধ্যা, প্রভাত থেকে সন্ধ্যা বলা যায়, তো সেই সারা দিন অর্থাৎ দিন ভোর, হ্যাঁ, দিন ভোর এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। ছায়ালোক, ছায়ালোক কাকে বলা হচ্ছে, যে গাছের ছায়া, বা একটা আহ গোটা রঙ্গভূমি, নিস্তব্ধ রঙ্গভূমি, যে চতুর্দিকে কোনো সাড়া নেই, নিস্তব্ধ এক রঙ্গভূমি। হ্যাঁ, রঙ্গভূমি বলা হয় যে যেখানে ধরো কিছু কি বলা যায়, যে কোনো অ্যাক্টিভিটি হয়, হ্যাঁ, যেমন নাটক, নাচ গান, মানে সেরকম আর কি, সেই রকম রঙ্গভূমি বলা হচ্ছে। তো এই ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, তার চোখের ভাষা যেন সারা দিন, সারা দিন, এবং সেই গোটা ছায়ালোক, হ্যাঁ, যে গোটা আকাশটা যেন পুরো ছেয়ে রয়েছে সেই ছায়াতলের নিচে, বা বলা যায়
একটা বনভূমি, বনভূমির যেমন অনেক গাছ থাকে, সেই যে তার যে ছায়া, যে নিস্তব্ধ একটা রঙ্গভূমি, হুম, সে যেখানে থাকে সে জায়গার কথাই বলা হচ্ছে। তো সে যে তার চোখের ভাষা, তাহলে দেখো স্বচ্ছ আকাশের মতো বলা হচ্ছে। আর উদয়াস্ত, যে সারা দিন, দিনভর, এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি যেন মনে হচ্ছে তার চোখের ভাষা। অর্থাৎ সারা দিনের কথা, বা সকাল থেকে সন্ধ্যা আর কি, এবং যে গোটা ছায়ালোক, এবং যে এই গোটা রঙ্গভূমি বলা হচ্ছে, ধরতে গেলে এই যে পৃথিবী, এবং সে যেখানে থাকছে সেই তার আশেপাশে পারিপার্শ্বিক দিক, সেগুলোর কথা বলা হচ্ছে, যেমন নিস্তব্ধ সেই রঙ্গভূমির মতো। হুম, বা বলা যায় সহজে যে ধরো একটা রঙ্গভূমি যেখানে কিছু অভিনীত হচ্ছিল, এবং সে স্টেজ সেটা ফাঁকা, কেউ নেই, নিস্তব্ধ, কোনো জনমানব নেই, একদম ফাঁকা, এবং শব্দহীন। তো সেরকম ফাঁকা স্টেজের মতো যেন তার চোখটি, হুম, শান্ত, সমাহিত। তারপর এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে, যে এই বাক্যহীন মনুষ্য বলতে কার কথা বোঝানো হচ্ছে? না, আহ গল্পের যে বোবা মেয়েটি, অর্থাৎ শুভা বা সুভাষিনী, তাকে বাক্যহীন মানুষ বলা হচ্ছে, কারণ তো সে তো কথা বলতে পারে না। তাই এই বাক্যহীন মনুষ্যের মধ্যে, অর্থাৎ এই শুভার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। হুম, যে সেই শুভার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো, যে আমাদের প্রকৃতি যেমন বৃহৎ, বিশাল, হ্যাঁ, স্বাভাবিক, তার কোনো শেষ নেই, যেরকম, তাই না? যে আমাদের আশেপাশের প্রকৃতি যা থাকে, প্রকৃতিতে যা সমস্ত লাগে, আহ যেমন ধরো হাওয়া, রোদ, গাছপালা, নানান পশু পাখি, সবকিছুই তো আমাদের প্রকৃতির মধ্যেই পড়ে, তাই না? তো এই প্রকৃতির মতোই যেন বিজন মহত্ব আছে। প্রকৃতিটা যেমন, যার কোনো শেষ নেই, একটা বৃহৎ বিশাল আকার হিসাবে ধরা হয়, তো সেই রকম একটা মহত্ব রয়েছে যেন সেই মানুষটির মধ্যে, অর্থাৎ সেই শুভার মধ্যে। দেখো এখানে তার মায়েরা, মানে শুভার মা তাকে যেমন কদর করে না, বা তার যে সেই সমাজের লোক তাকে যেমন কদর করে না, তাকে যেমন বোঝে না, বোঝার চেষ্টাটুকুও করে না, সেখানে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে সুভাকে একদম তাকে নিপুণভাবে জানছেন, কত নিখুঁতভাবে তাকে বুঝছেন। হুম, যে সমস্ত দিক এখানে ফুটিয়ে তুলছেন তার গল্পের মধ্যে দিয়ে, যে এই বাক্যহীন মনুষ্য যে কথা বলতে পারে না, তার সে যে কিভাবে ভাব প্রকাশ করতে পারে, সেই সব দিকটাই তিনি ফুটিয়ে তুলছেন, যে তার মুখের ভাব যেমন, তেমনি চোখের ভাষা, চোখের ভাষাটাকে এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে তিনি ফুটিয়ে তুলছেন, যে তার চোখের ভাষার সঙ্গে তিনি কত কিছুর তুলনা করছেন, যে তার চোখের মধ্যে দিয়ে, চোখের ভাবের মধ্যে দিয়ে তার মনের ভাব সমস্ত কিছু প্রকাশ পায়, এবং অনেক কিছুর সঙ্গে তিনি তুলনা করছেন। যে তার চোখের ভাষা অসীম উদার বলা হচ্ছে, অতস্পর্শ গভীর বলা হচ্ছে, এছাড়া স্বচ্ছ আকাশের মতো বলা হচ্ছে, এছাড়াও উদয়াস্ত, যে সারা দিন যেন তার চোখের মধ্যে, বা গোটা দিন, যে এই এই আহ নিয়ম, প্রকৃতির নিয়ম, হুম, যে ঋতু, কিংবা এই সকাল থেকে সন্ধ্যার যে চক্র, হ্যাঁ, এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি বলা হচ্ছে, যে গোটা ছায়ালোকের একটা ফাঁকা স্টেজ বা একটা নিস্তব্ধ রঙ্গভূমিও বলা হচ্ছে। এবং এছাড়াও এই কথা বলতে না পারা মানুষটার মধ্যে যেন এই বৃহৎ প্রকৃতির মতো একটা মহত্ব রয়েছে, বিজন একটা মহত্বতা রয়েছে সেই সেই মানুষটির মধ্যে, শুভার মধ্যে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। এই জন্য সাধারণ বালক বালিকারা, অর্থাৎ সাধারণ যে ছেলে মেয়েরা, যারা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, দেখতে পায়, সাধারণ ছেলে মেয়েরা,
তাকে একরকম ভয় করত, তার সঙ্গে খেলা করতো না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এখানে তার সঙ্গ, তার তার প্রকৃতি সে কিরকম থাকে সেটার সঙ্গে নির্জন দ্বীপ্রহরের তুলনা করছেন লেখক। নির্জন দ্বীপ্রহর, দ্বীপ্রহর মানে কি, যে দুপুর বেলা। তো ঠিক দুপুর বেলাটা যেমন নির্জন থাকে, কারণ আর নির্জন মানে কি, যে জনমানবহীন, জনমানব শূন্য, যেখানে কোনো মানুষজন নেই, যেটাকে তো নির্জন বলে। এবং দ্বীপ্রহর অর্থাৎ দুপুর বেলা, ঠিক দুপুর বেলা যেমন চারপাশে কেউ থাকে না, রাস্তা যেমন ফাঁকা থাকে, কোনো জনমানব থাকে না, যে যার বাড়িতে থাকে, এবং বাইরের প্রকৃতিটা যেমন নিস্তব্ধ নির্জন থাকে, ঠিক সেই নির্জন দুপুর বেলার মতো শুভাও শব্দহীন এবং সঙ্গীহীন। কারণ দুপুরবেলা, দুপুরটা একা, তাই না? দুপুরে বাইরে কেউই থাকে না, সে তাই জন্য শব্দহীন থাকে, মানুষের শোরগোল থাকে না, মানুষের কোলাহল থাকে না, তাই মানুষ যে যার বাড়িতে থাকে, তাই বাইরের প্রকৃতিটা, মানে দুপুরের বাইরের প্রকৃতিটা শব্দহীন থাকে, সঙ্গীহীন থাকে। সঙ্গীহীন মানে তার কোনো সঙ্গী থাকে না, কোনো শব্দ থাকে না, নিস্তব্ধ থাকে। তো সেই নির্জন দুপুরের মতো এই শুভাও যেন শব্দহীন এবং সঙ্গীহীন, কেউ তার সঙ্গে থাকে না, খেলা করতো না। তাই যেহেতু কেউ থাকতো না তার সঙ্গে, তাই কোনো শব্দও হতো না, কারণ সে নিজেও বলতে পারে না কথা, তাই শব্দহীন থাকতো, কোনো সেখানে কোনো কথাবার্তা, কোনো আওয়াজ, কোনো কোলাহল থাকতো না। এবং যেহেতু কেউ থাকতো না, কোনো সঙ্গী থাকতো না, তাই সে সঙ্গীহীন। তাই বলা হচ্ছে যে শুভা নির্জন দুপুরের মতো, সেও শব্দহীন এবং সঙ্গীহীন। তো আজকে এটুকুই। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পটি আমরা পড়ছিলাম। তো লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনেছি এবং গল্পের অল্প কিছু অংশ আমরা পড়েছি। তো আজকে এই পর্যন্ত। এই শুভা গল্পের পরবর্তী অংশ নিয়ে পরের ক্লাসে আবার হাজির হচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে শুভা গল্পের পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।